এটা কাজ করার জায়গা। অফিসে ঢুকেই মিস্টার অপূর্বর সাথে কিসের এত কথা শুনি? না, আমি আসলে এমনি, তেমন কোনো ইম্পর্টেন্ট কথা নয়। সো ইম্পর্টেন্ট কথা ছাড়া অযথা কথা বলা বাচালের স্বভাব। আই হোপ আপনি সেই স্বভাবের নন। সো নেক্সট টাইম যেন এরকম কিছু না দেখি। নতুন জয়েন করেছেন তাই এর চেয়ে বেশি কিছু বললাম না। যান, নিজের চেয়ারে গিয়ে কাজ করুন। আমি মনে মনে ভাবছি মিস ফাইজাকে এর চেয়ে আরো বেশি কিছু বলার ছিল নাকি। বাপরে, বস হিসেবে বসা রাগী লোকটা যে কতটা ভয়ঙ্কর তা আজ না দেখলে বুঝতে পারতাম না। মিস ফাইজা নিজের চেয়ারে গিয়ে বসলো আর বর্ষা দুটো চোখ বড় বড় করে একটা রাগী লোক নিয়ে আমার দিকে তাকাতে তাকাতে নিজের রুমে চলে গেল। ও চলে যাওয়ার পর আমরা সবাই নিজ নিজ চেয়ারে বসে যার যার কাজ করতে লাগলাম। আমি একটু দাঁড়িয়ে মিস ফাইজার দিকে তাকালাম। মেয়েটার চেহারা একদম মলিন হয়ে গেছে, আর একটু হলেই কেঁদেই দিত। কি দরকার ছিল এভাবে বকা দেওয়ার? আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। মেজাজ দেখি গরম হয়ে গেছে। আফসার ভাইয়ের চেয়ারটা আমার কাছে নেই। আফসার ভাই আমাকে বলল, অপূর্ব ভাই কিছু বুঝলেন? মানে? আপনি এমন ভাব করছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। সত্যি আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আরে ভাই, পরশু মিস ফাইজা আমার সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন, ঠিক তখনই ম্যাম চলে এসেছিলেন। কই সেদিন তো মিস ফাইজাকে ম্যাডাম কিছু বলেননি, কিন্তু আজ আপনার সাথে কথা বলতে ম্যাডাম কিভাবে রেগে গেলেন দেখলেন তো? আপনি আসলে কি বোঝাতে চাইছেন আফসার ভাই? আরে ভাই, আমার তো মনে হয় ম্যাডাম আপনার প্রেমে পড়ে গেছে। আরে ধুর, কি যে বলেন আপনি। অফিসের বস কখনো কর্মচারীর সাথে প্রেম করে নাকি? সাথে সাথে সাহিত্য শুরু করে দিলেন আফসার ভাই। এই হৃদয়কে ভেবো না তুমি দুর্বল হে প্রিয়তমা। তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার চরণের দাস হয়ে থাকবো, বাধা নেই আমার। ভালোবাসা না মানে ধরি না মানে গরিব, ভালোবাসা না মানে বৈষম্য। মনের মিল থাকলে ভালোবাসা ধরা দিবে এই হৃদয়ের খাঁচায়। তুমি রাজার মেয়ে হলেও আমি প্রজা হয়ে তোমাকে ভালোবাসবো, কারণ তোমার মনে আমার মন মিশে গেছে। তাই কোনো না কোনো বৈষম্য, ভেদ বিচার ভুলে যাও হে প্রিয়তমা। ভালোবাসা হৃদয় থেকে আসে, তাই তো ভালোবাসি তোমায়। কিছু বুঝলেন? বুঝলাম যে আপনি খুব ভালো সাহিত্য করতে জানেন। আমি কি বোঝাতে চাইলাম আর আপনি কি বুঝলেন? সত্যি আপনার দ্বারা কিছু সম্ভব হবে না। আফসার ভাই কথাটা বলে নিজের কাজ করতে লাগলো। আমি ওনার কথায় হাসতে হাসতে নিজের কাজ করছি। হঠাৎ পিয়ন এসে আমাকে বললো ম্যাডাম নাকি আমাকে ডাকছে। চেয়ার থেকে উঠতে আফসার ভাই বলল, এই যে অপূর্ব ভাই, ম্যাডাম কিন্তু আপনাকে ডাকছে না। মানে পিয়ন তো বলে গেল ম্যাডাম ডাকছে। আরে ভাই, আপনি কি কে দিতে পারেন নাকি? ম্যাডাম তো আমাদের জন্য, আপনার জন্য এই মুহূর্তে লাল মরিচ খুব ঝাল, ভিতরে যান, গেলেই বুঝতে পারবেন। আজ আপনার একদিন, ম্যাডামের একদিন। কি যে বলেন আপনি আফসার ভাই। ওনার কথাটা হেসে উড়িয়ে দিয়ে আমি বর্ষার রুমে গেলাম। রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললাম, ম্যাম আসতে পারি? জি আসুন। আমি দাঁড়িয়ে আছি ওর সামনে। বর্ষা নিচের দিকে তাকিয়ে আমাকে প্রশ্ন করলো, সকালে খেয়েছিস কিছু? জি খেয়েছি। তা মিস ফাইজা তোকে কি বলছিল? তেমন কিছু না, এই হাই হ্যালো কেমন আছেন এই সব কিছু। হঠাৎ বর্ষা মাথা উঠে আমাকে বলল, শুধু কি হাই হ্যালো? এত হেসে হেসে কেউ হাই হ্যালো বলে? আমি কিছু বলছি না তাই না? আর কেমন আছিস সেটা দেখতে পাচ্ছিস না? ওনার চোখে কি চশমা পরা নাকি? শোন, তোকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, ওই মেয়েটার থেকে 10 হাত দূরে থাকবি। মেয়েটার হাব ভাব আমার বেশি সুবিধা লাগে না। কি বলছেন ম্যাম? মেয়েটা তো ভালোই। কি কি বললি তুই? 2 দিন হয়নি পরিচয় হয়েছে, এর মধ্যে মেয়েটা তোর কাছে ভালো হয়ে গেল? এই অফিসে আমি 6 মাস যাবত কাজ করছি। কে কি রকম সব আমার জানা আছে বুঝলি। কিন্তু মিস ফাইজা তো মাত্র 2 দিন হলো জয়েন করেছে। তাতে কি, ওকেও আমার চেনা হয়ে গেছে। ওকে যেটা বলেছিস সেটা করবি, ওর কাছ থেকে দূরে থাকবি, বোঝা গেছে আমার কথা? মাথা নাড়িয়ে বললাম, জি ম্যাম বুঝতে পেরেছি। বুঝতে পারলেই ভালো। এবার বসতে পারিস। এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে এখন বসতে। এখন ভাবতে লাগলাম আফসার ভাইয়ের কথাটা কি ঠিক? বর্ষা কি ঠিক আসলে আমার প্রেমে পড়েছে? ও কি আমাকে ভালোবাসে যেমনটা আমি ওকে ভালোবাসি? এসব কথা ভাবতে ভাবতে নিজে নিজে হাসছি। আমার হাসি দেখে বর্ষা আমাকে বলল, কিরে তুই হাসছিস কেন? না এমনি। এমনি কেউ হাসে নাকি কারো কথা মনে পড়ে এত হাসি আসছে শুনি? না কারণ এমনিতেই। বাই দ্য ওয়ে, শার্টটা তোকে দারুণ মানিয়েছে, লুকিং ভেরি নাইস। থ্যাঙ্কস। মিস ফাইজা ও এই কথা বলেছিলেন। কি কি বললি তুই?
না আসলে। তোকে না বলেছি ফাইজার কথা মাথায় রাখবি না? জি ম্যাম, সরি, ভুলে গিয়েছিলাম। মাথায় যেন থাক। হুম। আচ্ছা শোন, প্রতি বছর অফিস ম্যানেজমেন্ট কমিটি একটা ট্যুরের আয়োজন করে, এই বছরও করেছে। যাক ভালো, কিন্তু ট্যুরটা কোথায় হবে? সুন্দরবন। একটু পরে অফিসে অ্যানাউন্স করা হবে, তাই তোকে আগে বলে দিলাম। ম্যাম, আর কোনো কথা না থাকলে এবার আমি যেতে চাই, অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা। আর শোন, ওই ফাইজার সাথে যেন বেশি মেলামেশা করতে না দেখি। জি ম্যাম। তানহার রুম থেকে বেরিয়ে নিজের চেয়ারে বসতেই আফসার ভাই আবার শুরু করে দিলেন। কি অপূর্ব ভাই, কেমন খেলেন লাল মরিচ? মানে? বলছিলাম না খুব ঝাল, কেমন লাগলো? আফসার ভাই, আপনি সবসময় একটু বেশি বলেন। আরে মিয়া সব বুঝি, বয়সটা তো আর কম হয় নাই। একটা বিষয় তবে পরিষ্কার, আমাদের ম্যাডামের গলায় তাহলে আপনার মাটা ঝুলছে। আমি ওনার কথা হেসে উড়িয়ে দিয়ে নিজের কাজ করতে লাগলাম। হঠাৎ আমাদের অফিসের এক সিনিয়র বস ইয়াকুব সাহেব অফিসের সেই ট্যুরটার কথা সবাইকে অ্যানাউন্স করে দিল। তারপর আমার দিকে এসে আমাকে বলেন, মিস্টার অপূর্ব, জি স্যার বলুন। এই অফিসের বস আপনার কোনো আত্মীয় হয় নাকি? স্যার বুঝলাম না। নতুন জয়েন করেছেন, একদিন অফিস করে দুদিনের মাথায় অফিস ফাঁকি। এমনকি অফিসে যে আসবেন না সেটা কাউকে জানানোর প্রয়োজন বোধ করলেন না। কোথায় ছিলেন কালকে? কি না মানে স্যার, আসলে বলেন, নো প্রবলেম, আমার কান খোলাই আছে, এখনো বয়রা হয়ে যায়নি। কোথায় ছিলেন কালকে? আমি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছি। কিভাবে যে বলি আমি কালকে থানার সাথে ছিলাম। আমার চুপ থাকা দেখে আবার আমাকে বলল, কি হলো বলুন, চুপ করে আছেন কেন? হঠাৎ পেছন থেকে বর্ষা বলল, মিস্টার ইয়াকুব, কি হয়েছে? কেন আপনি অপূর্বকে বকছেন? কোনো সমস্যা? মিস্টার ইয়াকুব খুব নরম সুরে বললেন, না আসলে ম্যাম, কালকে আপনি ছিলেন না তো অফিসে, সেই সাথে মিস্টার অপূর্ব অফিসে আসেনি। তাকে এটাই জিজ্ঞাসা করেছিলাম যে কেন তিনি আসেননি। বর্ষা সবার সামনে মিস্টার ইয়াকুবকে বলল, জিজ্ঞেস করার কিছু নেই, কালকে মিস্টার অপূর্ব আমার সাথে ছিল। ও ম্যাম সরি, আসলে আমি জানতাম না। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। বর্ষার মুখে কথাটা সবাই শুনে এমন মিলে আমার দিকে তাকালো যেন অন্য গ্রহের কোনো প্রাণী দেখছে। আমি তো লজ্জায় শেষ। কি দরকার ছিল সবার সামনে কথাটা বলার? কথাটা বলে বর্ষা চলে গেল, আর আমি নিজের চেয়ারে বসে পড়লাম। ওদিকে আফসার ভাই সুযোগ পেয়ে গেল আমাকে আরো কিছু কথা শোনানোর। আফসার ভাই আমাকে বলল, অপূর্ব ভাই, তাহলে তলে তলে এতদূর চলে গেছেন, আর মুখে বলেন কর্মচারীর সাথে প্রেম হয় নাকি? আমি শুধু হাসছি আর নিজের কাজ করছি। কি বলবো, বলা তো আর কিছুই রইল না। সবাই তো এখন এটাই ভাবছে যে বর্ষার সাথে আমার সম্পর্ক আছে। যাই হোক, অফিস শেষ করে সোজা বাড়ি চলে এলাম। আজ খুব টায়ার্ড লাগছে, প্রথম দিনের মতো এত কাজ করেছি। দরজাটা খুলতে দেখলাম ফ্লোরে একটা কাগজ পড়ে আছে। কাগজটা উঠে দেখি একটা চিঠি। চিঠিটা খুলতেই কিছু লেখা দেখতে পেলাম। চিঠিতে লেখা ছিল, জীবন মরণ প্রশ্ন, প্লিজ নিচে দেওয়া ঠিকানা চলে আসুন। আমি এখনো বুঝে উঠতে পারছিলাম না যে কি করব। কে লিখলো চিঠিটা? আমি পরে ভাবলাম যে এত কিছু বুঝে কাজ নেই, যেহেতু জীবন মরণের প্রশ্ন লিখেছে তাহলে নিশ্চয় মারাত্মক কিছু। তাই বেশি দেরি না করে সোজা নিচের দেওয়া ঠিকানা চলে গেলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি একটি কাজী অফিস। যাই হোক, বেশি কিছু না ভেবে সোজা কাজী অফিসের ভিতরে ঢুকলাম। কিন্তু ভিতরে গিয়ে যা দেখলাম তা একদম অপ্রত্যাশিত ছিল। কাজী অফিসের ভিতরে ফিজা বসে আছে, কিন্তু ও এখানে কি করছে? আর কাজী অফিসে বা ওর কি কাজ? তাহলে কি ফিজা আমাকে চিঠিটা লিখেছিল? আর যদি লিখেই থাকে তাহলে জীবনমান প্রশ্নটা কেন লিখেছে? উফ, আমি আর কিছুই ভাবতে পারছি না। একটু এগোতে ফিজা আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি ফিজার কাছে গিয়ে প্রশ্ন করলাম, ফিজা তুমি কাজী অফিসে কি করছো? এরকম একটা জায়গায় কেন এলে তুমি? আরে চিঠিটা কি তুমি আমাকে লিখেছিলে? জি, আমি আপনাকে লিখেছিলাম। ফিজা প্লিজ বলো আমাকে, আসলে এখানে হচ্ছেটা কি? তুমি কাজী অফিসে কেন এলে? কি ঘটেছে কি এখানে? আর আমাকে চিঠি লেখার মানে কি? কেন লিখেছো চিঠি আমাকে? আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, তাই চিঠির মাধ্যমে আপনাকে জানিয়েছি এখানে আসতে। গুরুত্বপূর্ণ কথা? জি, খুব ইম্পর্টেন্ট। ফিজার মুখে এই কথা শুনে বুকের ভেতর কেমন যেন ধুকধুক করতে লাগলো। এই মেয়েটার মতিগতি একদম ভালো লাগছে না আমার। সারা শরীর আমার কাঁপছে। গুরুত্বপূর্ণ কথা তো বাড়িতেও বলতে পারতো, কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য কাজী অফিসে ডেকে এনেছে কেন?
আমার তো এই মুহূর্তে মনে হচ্ছে এই মেয়ে না জানে আমাকে বিয়ের প্রস্তাব করে বসে, তাহলে আমি শেষ। অসম্ভব, এটা তো হতেই পারে না। বর্ষাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব। ফিজা ঠিক কি করতে চাইছে এখনো সেটা আমার কাছে অস্পষ্ট। যাই হোক, সব কুচিন্তা ভাবনাকে এক সাইডে রেখে সাহস করে ফিজাকে প্রশ্ন করলাম, কি গুরুত্বপূর্ণ কথা বলো? আর গুরুত্বপূর্ণ কথা তো বাড়িতেও বলতে পারতে, কাজী অফিসে ডেকে আনার মানে কি? সব বলবো, আমার সাথে একটু আসবেন প্লিজ? কোথায়? এই তো এখানেই, প্লিজ আসুন। আমি ফিজার সাথে যেতে লাগলাম। আমার হার্টবিট যেন 100 গুণ বেড়ে গেছে। মেয়েটা যে কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। আমার তো রীতিমতো ভয় লাগছে। ফিজা আমাকে কাজী অফিসের পাশের রুমে নিয়ে গেল। ওইখানে যেতেই একটি ছেলে আমাকে সালাম দিল। আমার থেকে বয়স 4 বছরের মতো কম হবে। আমি সালামের জবাব দিলাম। ফিজার দিকে তাকিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম। ওর নাম রায়হান, আমার বয়ফ্রেন্ড। ওর কথা শুনে আমার মাথা থেকে যেন সব টেনশন এক নিমিষে শূন্য উড়ে গেল। অবশ্য কিছুক্ষণ আগ পর্যন্ত ফিজা যা আচরণ করছিল আমার সাথে, আমি তো ভেবেছিলাম ও আমাকে বিয়ে করে বসবে। অবশ্য পরিস্থিতি যা দেখছি, একজন সুস্থ মানুষ এর থেকে বেশি আর কি ভাবতে পারে। তারপর আমি ফিজাকে বললাম, বুঝলাম ও তোমার বয়ফ্রেন্ড, কিন্তু এসব আমাকে বলছো কেন? আর কাজে অফিসে আমাকে কেন ডেকে এনেছো? ফিজা আমাকে কিছু বলবে এখানে হচ্ছে এটা কি? আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা ছিল না, আর আমার বিশ্বাস আমার বাবা আমার সুখের জন্য আমাদের সম্পর্কটা মেনে নেবেন। কিন্তু ওই বিয়ের পরবর্তী পরিণত সম্পর্ক ভেবে দেখেছো একবার? আমি সব প্রতিকূল পরিবেশের মুখোমুখি হতে প্রস্তুত। আমি রায়হানকে ছাড়া বাঁচবো না, রায়হানও আমাকে ছাড়া বাঁচবে না। বাধ্য হয়ে আমাদের এই রাস্তা বেছে নিতে হয়েছে। প্লিজ আমাদেরকে একটু হেল্প করুন। রায়হান আমার হাত ধরে বলল, প্লিজ ভাই, আমাদের ফিরিয়ে দিবেন না। আমি ফিজাকে ছাড়া বাঁচবো না। আমি প্রচন্ড ভালোবাসি ফিজাকে, কিন্তু আমার তো মনে হয় না তোমার বাবা এই বিয়ে মেনে নেবে। সে আমি দেখে নেব। আমি যেভাবে পারি বাবাকে বোঝাবো। প্রয়োজন হলে ফিজাকে নিয়ে বাড়ি ছাড়বো, তারপরও আমি ফিজাকে ছাড়তে পারবো না। আপনি প্লিজ আমাদের একটু সাহায্য করুন। অপূর্ব ভাই বলল, সাহায্য তো করব, ঠিক আছে, কিন্তু শেষে না যেন জেলের ভাত খেতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমাদের ভালোবাসার প্রতি সম্মান ও শ্রদ্ধা আছে বিদায় তোমাদের বিয়েতে আমি সাক্ষী হিসেবে উপস্থিত থাকবো। আমার কথায় রায়হান ও ফিজার মুখে হাসি ফুটলো। কিছুক্ষণ পর রায়হানের কিছু বন্ধু বান্ধব আসলো। কাজী সাহেবকেও বাসা থেকে ধরে নিয়ে আসলো। কাজী সাহেব আসতে চায়নি, কারণ ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 1টা বাজে। আপনারাই বলেন এত রাতে কে বা আসতে চাইবে? যাই হোক, সবাই উপস্থিত। বরকনের সাক্ষী, কাজী সাহেব সবাই এসে গিয়েছে। ফিজার আর রায়হানের স্বাক্ষর নেওয়া হলো। সাক্ষী হিসেবে রায়হানের কিছু বন্ধু বান্ধব স্বাক্ষর দিল। মেয়ের পক্ষে আমি আর রায়হান এক বন্ধু স্বাক্ষর দিলাম। এরপর দুজনে মালা বদল হলো। দুজন দুজনকে মালা পরিয়ে দিল। পরিশেষে নব দম্পতির দাম্পত্য সুখী জীবনের জন্য দোয়া করা হলো। খুব আনন্দময় পরিবেশে বিয়েটা সম্পূর্ণ হলো। ফিজা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনাকে আমার জন্য অনেক কষ্ট পোহাতে হলো, এর জন্য আই এম রিয়েলি সরি। আরে না না, কি বলছো তুমি? তোমার বাকি জীবনটা যেন সুখে কাটে। তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে থাকতে পারো সারাটা জীবন, তার জন্য এতটুকু কষ্ট তো করতেই পারি। অ্যাটলিস্ট ম্যাটার ইজ লাভ বলে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অপূর্ব ভাই। আপনি যদি আজকে স্বাক্ষরটা না দিতেন তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যেত। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে বাদ দাও তো এসব কথা। বাই দা ওয়ে, কংগ্রাচুলেশন ফর ইউর নিউ ম্যারিড লাইফ। থ্যাংক ইউ অপূর্ব ভাই। মোস্ট ওয়েলকাম। আচ্ছা এবার বলো তোমাদের নেক্সট প্ল্যান কি? হঠাৎ করে রায়হানের একটা বন্ধু 2টা টিকিট নিয়ে আসলো। রায়হান আমার হাতে সেই টিকিটগুলো দিয়ে বলল, এই হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান। টিকিটগুলো আমি হাতে নিয়ে দেখি কলকাতা যাওয়ার 2টি টিকিট। তারপর আমি তাদেরকে বললাম, তার মানে তোমরা এখান থেকে কলকাতা যাচ্ছ? জি, কলকাতা থেকে সোজা জলপাইগুড়ি। ওইখানে আমাদের 2-3 মাস থেকে যেতে হবে। তারপর এখানকার পরিস্থিতি স্বাভাবিক হলে পরে না হয় আসা যাবে। তার মানে মাস্টার প্ল্যানটা আগে থেকে করে রেখেছো? ভালোবেসে আরো কত কিছু করতে হবে অপূর্ব ভাই। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন সেদিন বুঝতে পারবেন যে ভালোবাসার মানুষের জন্য সারা পৃথিবীর সঙ্গেও যুদ্ধ করা যায়। ঠিক বলেছো, ভালোবাসা মানুষকে বদলে দেয় কঠোরভাবে। প্রেম অনেক প্রশান্তির হয়, আবার অনেক যন্ত্রণারও হয়ে থাকে। তার মানে আপনি কাউকে ভালোবাসেন? বাসি, তবে আমার ভালোবাসাটা একতরফা। চিন্তা করবেন না, আপনার মতো একজন মানুষকে কেউই হারাতে চাইবে না।
বরং আপন করে নিতে চাইবে। তোমার হঠাৎ এই কথা মনে হলো কেন? আমার মধ্যে এমন কি আছে যে কেউ আমাকে আপন করে নিতে চাইবে? একটা ভালো মন আছে অপূর্ব ভাই, যে মন ভালোবাসার আসল কথাটা বোঝে। এভাবে কিছুক্ষণ কাজী অফিসের ভিতরে ফিজা এবং রায়হানের সাথে গল্প করলাম। অবশেষে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে কাজী অফিস থেকে আমরা সবাই একসাথে বের হলাম। কিন্তু রাস্তায় বের হতে না হতেই আমাদের সামনে পুলিশের কয়েকটি গাড়ি এসে দাঁড়ালো। কি সব বলছেন আপনি? আপনার ছেলে কি ছোট বাবু নাকি? ফিডার খায়, কিছু বোঝে না যে আপনার ছেলেকে জোর করে বাধ্য করে বিয়ে করতে হবে? এই বিয়ে রাজীবের সম্মতিতেই হয়েছে। ওরা দুজন দুজনকে ভালোবাসে বিদায় বিয়ে হয়েছে। তুমি চুপ করো। তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তুমি জানো আমি কি? দেখুন, আমার এত কিছু জেনে কোনো লাভ নেই। আমি শুধু এতটুকু জানি যে ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে এবং আপনি অন্যায় করছেন, ওদের আলাদা করার চেষ্টা করছেন। অফিসার, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন নাকি? ওদের অ্যারেস্ট করুন। গাড়িতে উঠবো মানে? কোথায় যাব আমরা? দেখুন, আপনি আইনের লোক হয়ে বেআইনি কাজ করছেন। আপনি আমাদের ধরে নিয়ে যাচ্ছেন কোন অপরাধে? তারপর এক প্রকার জোর করেই আমাদের সবাইকে গাড়িতে উঠানো হলো। ফিজা তো প্রায় কান্না করে দিয়েছিল, কিন্তু রায়হান ফিজার হাতটা এত শক্ত করে ধরেছিল যে ফিজা সে সময় নিজেকে সামলে নিয়েছিল। তারপর আমাদেরকে থানায় নিয়ে আসা হলো। রাস্তায় যেতে যেতে ভাবছিলাম, বর্ষা যদি জানতে পারে আমি জেলে, তখন বর্ষার রিয়াকশনটা কি হবে? ও কি আসবে আমাকে জেল থেকে ছাড়িয়ে নিতে? যাই হোক, রায়হান, ফিজা, রায়হানের বন্ধুরা এবং আমি সহ সবাই থানার ভিতরে ঢুকলাম। তবে থানায় ঢুকে আমি যে চমক পেলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ থানার ভিতরে বর্ষা বসে আছে। এই মেয়ে এখানে কি করছে? কিভাবে জানলো যে আমাকে থানায় নিয়ে আসা হলো? দিনে দিনে মেয়েটা আমার কাছে আরো রহস্যময় হয়ে উঠছে। বুঝতেই পারছি না এখানে হচ্ছেটা কি। বর্ষা আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি তো পুরাই থমকে গেলাম বর্ষাকে এখানে দেখে। আমি ওর কাছে গিয়ে খুব কৌতূহল সহকারে প্রশ্ন করলাম, আপনি এখানে কেন? আমার কি এখানে আসা মানা নাকি? হুম? দেখুন, সবসময় মজা করবেন না, আর এখন মজা করার সময় না, ওকে? ওলে বাবা লে, স্যারের রাগও আছে দেখছি। কি করছেন কি পাবলিক প্লেসে? আর আপনি থানায় কি করছেন এত রাতে? রাত 2টা বাজে। এই সময় আপনি এখানে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে প্লিজ একটু খুলে বলবেন কি হচ্ছে এখানে? তুই এখানে কি করছিস আগে সেটা বল। আমাকে পুলিশ ধরে এনেছে এখানে। কেন? ইফটিজিং করেছিলি কাউকে? কি বলছেন এসব আপনি? আপনার মাথা ঠিক আছে? ইফটিজিং করবো আমি? কোনো মেয়ের সাথে কথা বলতে কলেজায় পানি থাকে না। আর আপনি? তাহলে এত রাতে পুলিশ স্টেশনে ধরে আনলো কেন তোকে? সে এক লম্বা কাহিনী। কি কাহিনী আমাকে বল। তারপর আমি বর্ষাকে আস্তে আস্তে সব ঘটনা খুলে বললাম। বর্ষা আমাকে বলল, বুঝলাম। তার মানে দিল দরদের স্বভাব তোর এখনো যায়নি। মানে? তোর মনে আছে কলেজ লাইফে একবার এমন করেছিলি? ফুফুকে না জানিয়ে তোর বন্ধু আর তার প্রেমিকার সম্পর্কে তাদের ফ্যামিলি মেনে নেয়নি বলে তোরা পালিয়ে গিয়ে ওদের বিয়ে দিয়েছিলি। ঠিক এইরকম ঘটেছিল। তোদেরকে পুলিশ ধরে থানায় নিয়ে গিয়েছিল। কাউকে কিচ্ছু বলতে পারিস নাই। বাধ্য হয়ে ফোন করে আমাকে থানায় ডেকে আনলি। আমি তোকে অভিভাবক হিসেবে ছাড়িয়ে নিলাম, মনে নেই? সে অনেক পুরনো কথা। তার একটা আলাদা কারণ ছিল। বন্ধুত্বের খাতির করেছিলাম কাজটা। আর এই ঘটনার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। যে লাউ সেই কদু। আপনার ফালতু কথা বাদ দিবেন একটু। আগে এটা বলেন, এত রাতে আপনি থানায় কি করে এলেন? আর কে আপনাকে বলেছে যে আমাকে থানায় নিয়ে আসা হলো? আমি তো আপনাকে ফোন করিনি। তুই করিসনি, কিন্তু অন্য একজন আমাকে ঠিক ফোন করে জানিয়ে দিয়েছে যে তোকে থানায় নিয়ে আসা হচ্ছে। কে বলেন তো? না, বলা যাবে না। বলুন না প্লিজ। বললাম তো বলা যাবে না। আশ্চর্য, বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? প্লিজ বলুন, কে বলেছে ফোন করে আপনাকে? বলবো? হ্যাঁ বলুন। সত্যি বলবো, শক হবে না তো? আরে বাবা, হ্যাঁ বলুন। আর আশ্চর্য তো, শক হওয়ার কে আছে? পুলিশ অফিসার আমাকে ফোন করে জানিয়েছে যে তোকে থানায় নিয়ে আসা হচ্ছে। কে জানিয়েছে? পুলিশ অফিসার। পুলিশ অফিসার? সে কিভাবে আমাকে জেনে? আপনাকে এবার কিভাবে চিনে? তো আমি তো কোনোদিন দেখিনি তাকে, বা উনি তো আমাকে কোনোদিন দেখেনি। তাহলে সে আমাকে কিভাবে চিনলো? সে তো তোকে হারে হারে চেনে। তো সব গোপন কথার খবরও সে জানে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি পিছনে তাকিয়ে দেখি অফিসারের চেহারাটা খুব ভালো করে দেখলাম।
একটু চেনা চেনা লাগছে, তবে পুরোটা চিনতে পারছি না। হঠাৎ করে বর্ষা আমার সব বিভ্রান্তি উড়িয়ে দিয়ে বলল, আরে ও কি চিনতে পারলি না? ও জাহিদ, তোর ক্লাস ফ্রেন্ড। ওই আমাকে ফোন করে বলেছে। আমি অবাক হয়ে জাহিদের দিকে তাকিয়ে আছি। জাহিদ আমাকে বলল, কিরে এখনো চিনতে পারিস না? ওর বুকে একটা ঘুষি মেরে বললাম। এই হারামি, দেখা হওয়ার পর তুই নিজের পরিচয় তো আমাকে দিলি না, উল্টো আমাকে থানায় ধরে এনেছিস। এই তোর বন্ধুত্ব? আরে দোস্ত, আমার বন্ধুত্বের পরিমাণটা সাগরের চেয়েও বিশাল। এবার বল কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? তোর আমূল পরিবর্তন, এত বড় পুলিশ অফিসার হয়ে গেছিস কবে? এই হয়ে গেলাম আর কি। ঘটনাক্রমে তোর সাথে দেখা হয়ে গেল, বাধ্য হয়ে তোকে থানায় আনতে হলো। কিন্তু আমি তো পুলিশ, আমি তো তোকে আর ছাড়তে পারি না। তাই বর্ষাকে ফোন দিয়ে এখানে আনালাম। তোর কি খবর? তুই এখন কি করছিস? আমার বসকে জিজ্ঞেস কর। তোর বস মানে? এই যে আমি ওর বস। জাহিদ একটা অট্টহাসি দিয়ে বলল, বর্ষা তোর বস? হাসালি দোস্ত, কেমনে, কিভাবে? সে আরেকদিন বলবো, আগে বল এখনকার পরিস্থিতি কি? সেম, ছেলের বাবা এখনো মেনে নিচ্ছে না ছেলের বিয়েকে। চল চল তো ব্যাপারটা দেখি। এরপর আমরা সবাই তাদের কাছে গেলাম। গিয়ে দেখলাম বাবা আর ছেলের মধ্যে বাকযুদ্ধ লেগে রয়েছে। রায়হানের বাবা ওর বিয়েকে মেনে নিতে যাচ্ছে না, আর রায়হান ও ফিজাকে ছাড়া থাকতেও পারবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস বর্ষা। যদি আপনি আমার বাবাকে না বোঝাতেন, তাহলে হয়তো আজীবনের জন্য আমার বাবার সাথে আমার সম্পর্কটাই খারাপ হয়ে যেত। থ্যাঙ্কস টু ইউ ফর এক্সপ্লেন মাই মাদার। থ্যাঙ্কস অ্যান্ড কংগ্রাচুলেশন ফর ইউর নিউ ম্যারিড লাইফ। তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। জি ধন্যবাদ। এরপর ফিজা রায়হান আমার কাছে আসলো। এসে রায়হান আমাকে বলল, অপূর্ব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমি খুব লজ্জিত। বাবা আপনাকে অনেক খারাপ খারাপ কথা বলেছেন, তাই আই অ্যাম রিয়েলি সরি ফর এভরিথিং। না না, ওসব আমি মাথায় রাখিনি। তোমরা এখন যাও, তোমাদের বাবা গাড়িতে অপেক্ষা করছেন। আর ফিজা, তোমার বিবাহিত জীবনের জন্য শুভকামনা রইল। ভালো থেকো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস্টার অপূর্ব। আমাদের জন্য আপনি যা করলেন তা কখনো ভোলার নয়। আচ্ছা ঠিক আছে, এখন যাও, বেস্ট অফ লাক। এরপর রায়হান, ফিজা আর ওদের বন্ধুরা সবাই চলে গেল। পুলিশ স্টেশন থেকে জাহিদ এর সাথে চুটিয়ে গল্প করব সে সময়ও নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 2:30 বেজে গিয়েছে। জাহিদ আমাকে বলল, অপূর্ব, তোরা তাহলে এখন চলে যা, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা আজ তাহলে আসি। আজ তো আর গল্প করতে পারলাম না, এমন একটা প্রতিকূল পরিবেশে তোর সাথে দেখা হলো যা বলার নয়। আজ তাহলে আসি রে, পরে একদিন ছুটি আড্ডা দেব। আজ তাহলে আসি। জাহিদ, ভালো থেকো। তুমিও ভালো থেকো বর্ষা। আর হ্যাঁ, সাহেবের দিকে একটু নজর রেখো। সে আর বলতে হবে না। এরপর জাহিদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। বর্ষার গাড়িতে বসে আছি, দুজন দুই দিকে মুখ করে, কেউ কথা বলছে না। হঠাৎ নীরবতা ভেঙে আমি বর্ষাকে প্রশ্ন করলাম, রায়হানের বাবাকে আপনি কিভাবে চিনেন? রায়হানের বাবা আমাদের অফিসের বিজনেস পার্টনার, সেই সূত্রে ওনার সাথে পরিচয়। ও, আর আমি আসাতে কত সুবিধা হয়েছে তাই না? কত সহজে ব্যাপারটা মিটে গেল। হ্যাঁ তা আর বলতে হয়। এতে হাসার কি আছে আবার? না, লেডি পুলিশের কাজ করেছেন আজ, স্যালুট করতে হয় আপনাকে। ঢং। আচ্ছা, এই যে এত রাত করে আপনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, আপনার ভয় করেনি যদি আপনার কিছু হয়ে যেত? হলে হতো। হলে হতো মানে? একটা রিস্ক নেওয়ার কোনো মানে আছে? রাতে রাস্তাঘাট কত বিপজ্জনক হয় আপনি জানেন না, আর একটা মেয়ের জন্য তো আরো বেশি বিপজ্জনক। রিস্ক তো তাদের জন্যই নেয় যাদেরকে কাছের ভাবা যায়, আপন ভাবা যায়, কিংবা ভালোবাসার অধিকার যাদের উপর। আমি ওর চোখ থেকে চোখ সরিয়ে বললাম, অনেক সময় কাছের মানুষ কিংবা এই ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক অবহেলা সহ্য করতে হয়। আর এই অবহেলার কারণে যেখানে ভালোবাসা থাকার কথা, সেখানে আঘাতের জর্জরিত হয়ে যায় হৃদয়টা। ভালোবাসার পথটা এতটা সহজ নয়। অবহেলা, অভিমান এসব থেকেই তো ভালোবাসার সূচনা হয়, তাই না? হয়তো, কিন্তু এই ভালোবাসা নামক একটা শব্দই অনেক সময় মানুষের জীবনে কান্নার কারণ হয়ে দাঁড়ায়। যারা সত্যিকারের ভালোবাসে, ভালোবাসতে জানে, তাদের চোখে কান্না মুছে দেওয়ার জন্য বিধাতা কাউকে না কাউকে ঠিকই পাঠায়। কি ব্যাপার, আজ খুব আবেগী কথাবার্তা বলছেন? বাইরের দিকে তাকিয়ে চুপ করে বসা।
আমি যেন বারবার বর্ষার মায় জড়িয়ে পড়েছি, ওর প্রেমে পড়েছি শতবার, কিন্তু মনের এই গভীর অনুভূতিটা প্রকাশ করার সাহস হয়নি কখনো। আজও বলতে পারিনি ওকে। জানি না কোনোদিন বলতে পারবো কিনা, তবে আমার জন্য ওর এতটা কেয়ারিং, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? ভালোবাসা হয়তো, আবার নাও হতে পারে। আমি এই দ্বিধাদ্বন্দ্বে কতদিন ভুগবো জানি না। হঠাৎ আমি লক্ষ্য করলাম গাড়িটা বাড়ির দিকে না গিয়ে গাড়িটা সরু কোনো রাস্তা দিয়ে যেতে লাগলো। আমি অবাক হয়ে বর্ষাকে বললাম, আরে আরে গাড়ি কোথায় যাচ্ছে? এটা তো বাড়ির পথ না। আমি জানি এটা বাড়ির পথ নয়, তোকে একটা জায়গায় নিয়ে যাব আজ। মানে এত রাতে কোথায় যাবেন আবার? একটা প্রশান্তি পাওয়ার মতো জায়গায়। মানে বুঝলাম না। খুব পবিত্র একটা জায়গায়। আর কিছু? কিন্তু এত রাতে কেন? তোর কোনো সমস্যা? না আসলে চুপ করে থাক, আর একটাও প্রশ্ন করবি না। আমি ওর রাগ দেখে চুপ হয়ে গেলাম। ওর চুলগুলো হাওয়ায় উঠছে, টানা টানা চোখগুলো যেন কথা বলে। ওর দিকে তাকাতে আমি যেন হারিয়ে যাওয়ার সৌন্দর্যময় রূপের মাঝে এক দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে আছি। এই মায়াময় চেহারা, আমি যেন দিনে দিনে আসক্ত হয়ে যাচ্ছি। গাড়িটা নির্জন কোনো পথে চলতে থাকলো। আবার ওকে প্রশ্ন করলাম, আমরা কোথায় যাচ্ছি? কোনো উত্তর পেলাম না। প্রায় 10 মিনিট চলার পর কোথাও এসে গাড়িটা থামলো। আমি বর্ষাকে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় এসেছি? গাড়ি থেকে নেমেই দেখ। বর্ষা গাড়ি থেকে নামলো, আমিও নামলাম। দেখলাম আমরা একটি দরবার শরীফের সামনে। তারপর আমি বর্ষাকে বললাম, এই তাহলে আপনার সেই পবিত্র জায়গা? কেন এসেছেন এখানে? শুনেছি এইখানে এসে পবিত্র মনে আল্লাহর দরবারে কিছু চাইলে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না, সব চাওয়া পূরণ করেন। জায়গাটা খুব পবিত্র। বুঝলাম, কিন্তু আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? কেন? না আসলে আপনি তো এখানে একা আসতে পারতেন, কিন্তু আমাকে সাথে নিয়ে এলেন, ঠিক বুঝলাম না। তোর এই প্রশ্নের উত্তরটা না হয় পরে দেব। পরে কেন? কিছু প্রশ্নের উত্তর বুঝে নিতে হয়, মুখে বলতে হয় না। কথাটা বলে বর্ষা মাজারের ভেতরে চলে গেল। আমি ওর চলে যাওয়াটা দেখছি। মেয়েটাকে যতবারই দেখছি ততবারই তার প্রেমে পড়ে যাচ্ছি। আবারও বুঝতে পারছি না ওর মাঝে রহস্য ভরা। সহজে কাউকে কোনো কিছু আন্দাজ করতে দেয় না। কি ভাবছে, কি বলছে, কিংবা কি করতে যাবে, কোনো কিছুই বোঝা দেয়। আমি বুঝতে পারি না 3 বছর আগে সদা সঞ্চল মেয়েটা হঠাৎ করে এতটা গম্ভীর কিভাবে হয়ে গেল, এতটা নীরবতা কিভাবে এলো ওর মাঝে। যা হোক, আমিও মাজারের ভিতরে ঢুকলাম। বর্ষা গিয়ে মেয়েদের রুজু করার স্থানে উজু করছে, আমিও গিয়ে ছেলেদের রুজু করার স্থানে উজু করে আসলাম। এত রাতে ওই জায়গাটা লোকারণ্য, অনেক মানুষ এখানে। কেউ নামাজ পড়ছে, আবার কেউ মাজার জিয়ারত করছে, কেউ বা 2 হাত তুলে কাঁদছে। আসলে জায়গাটা খুব শান্তিময়, মনে একটা আলাদা প্রশান্তি চলে এসেছে। বর্ষা মেয়েদের বসার স্থানে গিয়ে নামাজ পড়ছে, আমি ছেলেদের জায়গায় গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। তারপর 2 হাত বাড়িয়ে দিলাম আল্লাহর দরবারে। শুধু একটি জিনিসই চাইলাম, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন বর্ষা আমার পাশে থাকে। তাহলে আমার আর কোনো কিছু চাওয়ার নেই। ও যেন আমাকে ততটাই ভালোবাসে যতটা আমি ওকে ভালোবাসি। এই জীবনে জীবনসঙ্গী হিসেবে যেন বর্ষাকে পাই। এরপর মোনাজাত শেষ করে মাজারটা জিয়ারত করলাম। বর্ষাও তার নামাজ শেষ করে মাজার জিয়ারত করলো। আমরা দুজন একসাথে রওজা শরীফের সামনে দাঁড়িয়ে আছি। এক আলাদা নিস্তব্ধতা মনের মাঝে। আমি ও বর্ষা একসাথে দাঁড়িয়ে আছি, রওজা শরীফের দিকে শুধু চেয়ে আছি। দুজনের মুখে কোনো ভাষা নেই, দুজনের মুখে নীরবতা, শুধুই নীরবতা। নীরবতার বাঁধ ভেঙে দিয়ে আমি হঠাৎ বর্ষাকে প্রশ্ন করলাম, আচ্ছা আকাশ যদি কোনোদিন আপনার জীবনে ফিরে আসতে চায় তাহলে কি করবেন? আপনাকে আবার ভালোবাসতে চায় যদি, কি করবেন আপনি তখন? বললেন না যে? জানি না, সেই পরিস্থিতিতে আমার সিদ্ধান্ত কি হবে জানি না। তার মানে আকাশের জন্য আপনার হৃদয় এখনো ভালোবাসা অবশিষ্ট আছে, কিন্তু ভালোবাসার মানুষকে তো ভোলা যায় না। কষ্ট হয়, খুব কষ্ট হয়, কিন্তু ভুলতে তো হবে। সেই হারিয়ে যাওয়া মানুষটা যদি ফিরে আসে জীবনে, গ্রহণ করে নেবেন কি তাকে? জীবনে কখনো কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যা আমরা কল্পনাও করি না, কিন্তু সেই পরিস্থিতিতে সেই সময়ে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা মানুষের বিবেক থেকে আসে। আশা করি আমার জীবনে যদি কখনো সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়, আমি সঠিক সিদ্ধান্ত নিব। আপনি কিন্তু বললেন না। কি? আকাশকে আপনি ভালোবাসেন এখনো? ওর জন্য আমার ভালোবাসা অনেক আগেই মরে গিয়েছে। হৃদয়ে যা আছে তা শুধু ঘৃণা। আপনি এক এক সময় এক এক রকম কথা বলেন, খুব রহস্য করেন আজকাল। বুঝতে পারছি না আপনার চিন্তা ভাবনা কোথায় যাচ্ছে। মানুষের চিন্তাশীলতা তার নিজস্ব, তবে ভালোবাসাটা বোঝার জন্য সেই চিন্তাশীলতাটাও প্রয়োজন, যা ভালোবাসা দিয়ে গড়া।
আপনি এমন একজন মানুষ যে চাইলে সুখ আর ভালোবাসা নিজে এসে আপনার কাছে ধরা দেবে। কেন কেন এই কথা বললি? আপনি খুব ভালো, আপনার মনটা তার থেকে আরো অনেক ভালো। তাই নাকি? তবে একটি ব্যাপার আমাকে খুব অবাক করেছে। কি ব্যাপার? 3 বছর আগের বর্ষা আর 3 বছর পর এই বর্ষার মাঝে অনেকটা পরিবর্তন চলে এসেছে। সময় বদলায় অপূর্ব, সময়ের সাথে মানুষও বদলায়, স্বভাবও বদলায়। এই দেখ না, 3 বছর আগে তুই যে কতটা চঞ্চল স্বভাবের ছেলে ছিলি। ফুফু সারা দিন তোকে নিয়ে ব্যস্ত থাকতো, সারাদিন এ পাড়া ও পাড়া ঘুরে বেড়াতি, আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতি। আর 3 বছর পর এসে তোর মাঝে কতটা চেঞ্জ চলে এসেছে। আমার এই পরিবর্তন আম্মুর অকালে চলে যাওয়ার কারণে। আম্মু ছাড়া কিছু ভাবতেই পারতাম না, কিভাবে চলবো কিভাবে থাকবো কিচ্ছু না। বাধ্য হয়েছি একা থাকতে, পরিস্থিতি বাধ্য করেছে আমাকে আমার মধ্যে পরিবর্তন আনতে। অপূর্ব, বলুন। সত্যি করে একটি কথা বলবি আমাকে? কি সত্যি কথা? তুই জীবনে সত্যিই কাউকে ভালোবেসেছিস? সত্যিকারের ভালোবাসা? দেখুন, তুই কিন্তু একটি পবিত্র জায়গায় দাঁড়িয়ে আছিস, মিথ্যে বলবি না, না হলে পাপ হবে। আমাকে এই কথাগুলো জিজ্ঞেস করার জন্য এখানে নিয়ে এসেছেন? মনে কর তাই। আমি বেসেছিলাম একজনকে, খুব ভালোবেসেছিলাম তাকে। হৃদয়ের প্রতিটা জায়গা জুড়ে সে ছিল আমার। নিজের অজান্তেই হৃদয়ের মধ্যে এক দামি সিংহাসন তৈরি করেছিলাম তার জন্য। তার জন্য ভালোবাসা ছিল এক বিশাল সাগরের মতো, তাকে দিব বলে। তারপর হঠাৎ একদিন জানতে পারলাম সেই মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটি ছেলের সাথে। মেয়েটি ছেলেটিকে ভালোবাসতো, মেয়েটি খুব খুশি ছিল ছেলেটিকে পাওয়ার আনন্দে। তারপর আর কি, আমার এই একতরফা ভালোবাসাকে আমি বিসর্জন দিয়ে দিলাম তার সুখের জন্য। এখনো তোর হৃদয়ে ওই মেয়েটির জন্য ভালোবাসা আছে, তাই না? প্রথম ভালোবাসা তো সহজে ঠিক ভোলা যায় না, মুছে ফেলা যায় না হৃদয় থেকে, রয়ে যায় অনেক গভীরে। সেই মেয়েটি এখন কেমন আছে, কোথায় আছে, কোনো খোঁজ রাখিস? সেই মেয়েটি আমার নিঃশ্বাসে আছে, আমার ভালোবাসার বিশ্বাসেও আছে, আমার হৃদয় আছে, শুধু এতটুকুই জানি। তার মানে তোর জীবনে ভালোবাসা ছিল। তাহলে তো তুই জানিস, তুই বুঝতে পারিস ভালোবাসায় ব্যর্থ হওয়া কতটা কষ্টদায়ক, কতটা যন্ত্রণাদায়ক হৃদয়কে। জানি, তবে মনটাও খুব বেহায়া নির্লজ্জ। যে কষ্ট দেয় তাকে বারবার মনে করে হৃদয়। এতক্ষণ দুজন মাজারের দিকে তাকিয়ে কথা বলছিলাম, বর্ষা এবার আমার দিকে তাকিয়ে বলল, তা কি চাইলি আল্লাহর দরবারে? কি তোর মনোবাসনা? কেন? এমনিতেই কি চাইলি? আগে আপনি বলুন, আপনি কি চাইলেন আল্লাহর কাছে? আল্লাহ যেন খুব জলদি একটা দুষ্টু মিষ্টি বউ তোর ঘাড়ে চাপিয়ে দেয়। কি করছেন কি? ছাড়ুন, সবাই দেখছে তো। দেখুক। অদ্ভুত চাওয়া কেন? ওমা, অদ্ভুত চাওয়া কই আবার? তোকে একদিন তো বিয়ে করতেই হবে, তাই একটু জলদি হলেই বা সমস্যা কি? তাই? হুম। এত কেয়ারিং আমার জন্য? হুম। কেন? ওমা, ফুফুর অবর্তমানে আমার কিছু দায়িত্ব আছে না তোর প্রতি? যেমন? কিছু হৃদয়ের কথা বলা যায় না, বুঝে নিতে হয়। ঠিক তেমনি কিছু প্রশ্নের উত্তর হয় না, প্রশ্নটা প্রশ্ন হয়ে থাকলেই বেশি শোভা পায়। কথাটা বলেই বর্ষা মার্জার থেকে বেরিয়ে গেল। ওর কথাগুলো আমার হৃদয় কেমন যেন নাড়া দিল। বর্ষা কি আমায় ভালোবাসে? বর্ষা এই অদ্ভুত কথাবার্তাগুলো কিসের প্রতি ইঙ্গিত করে বারবার, আমি আজও বুঝিনি। তবে ওর এমন আচরণগুলো খুব ভালো লাগে, হৃদয় ছেড়ে যায় আমার। আমিও মাজার থেকে বেরিয়ে এলাম, এসে দেখি বর্ষা গাড়িতে উঠে বসে আছে। এরপর আমিও গাড়িতে উঠলাম। তারপর গাড়ি বাড়ির দিকে চলতে লাগলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:30 বাজে। আমি বর্ষাকে বললাম, অনেক রাত হয়ে গেছে তাই না? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, আপনি যে বাড়ি থেকে বেরিয়ে এলেন এত রাতে, মামাকে বলেছেন? কেউ জানে না যে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। মানে? আমার বোনকে পাহারায় বসিয়ে এসেছি, যাতে কেউ জানতে না পারে আমি বাড়ি থেকে বেরিয়েছি। আজ যদি কেউ জেনে ফেলে? সমস্যা নেই, আমি সামলে নেব। কি বলবেন তখন? বলবো তোর সাথে ছিলাম। মানে বাড়ির সবাই আমার ব্যাপারে কি ভাববে একবার ভেবে দেখেছেন? কি ভাববে মানে? তোর এত বড় উপকার করলাম আর তুই আমার জন্য এতটুকু অপবাদ নিতে পারবি না? আপনি খুব মতলবী হয়ে গেছেন আজকাল। আমি এমনই। অবশ্যই গাড়ি চলতে চলতে আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। আমি গাড়ি থেকে নামলাম। বর্ষা গাড়ির জানালা দিয়ে আমাকে বলল, কালকে কিন্তু 11টার মধ্যে পৌঁছে যাস। অফিস থেকে খাগড়াছড়ি যেতে হবে, মনে আছে তো? জি মনে আছে, পৌঁছে যাবো সময় মতো। আর আপনি সাবধানে যাবেন কিন্তু।
হুম। কথাটা বলে বর্ষা চলে গেল। আমি ঘরে এসে দেখি 4টা বেজে গিয়েছে। 11টার মধ্যে অফিসে যেতে হবে, তাই এখন ঘুমিয়ে নিতে হবে। বালিশে মাথা দিতেই হারিয়ে গেলাম ঘুমের শহরে। হঠাৎ একটা মেসেজের আওয়াজে ঘুমটা ভাঙলো। চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা 20 বাজে। মোবাইল হাতে নিয়ে মেসেজটা পড়তে মুখের কোনো অজান্তে হাসি ফুটে এলো। কিরে, তুই এখন পর্যন্ত ঘুমিয়ে আসিস? তুই না বলেছিস আজকে সময় মতো পৌঁছে যাবি 11টার আগে? না আসলে মিস করবি খাগড়াছড়ি ট্যুর। জলদি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আসিস অফিসে। অলস একটা। কি ব্যাপার আফসার ভাই, সবাই আমাকে এভাবে স্বাগত জানালো? 15 মিনিট ভাই, 15 মিনিট মানে? মানে আর কি, 15 মিনিট কে হিয়ালি করছেন বলুন তো? সোজাসুজি বলুন কি হয়েছে? কালকে ইয়াকুব স্যার আমাদের কড়া কণ্ঠে কি বলছো জানেন? কি বলছিল? হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা 15 বাজে, তার মানে 15 মিনিট লেট করেছি। এসব কথা ভাবতেছি ঠিক তখনই আফসার ভাই বলে উঠলো, আমরা হলাম অফিসের সাধারণ কর্মচারী, আমাদের জন্য কি আর বাস 15 মিনিট দাঁড়াবে? ম্যাডামের কাছে মানুষের জন্যই তো এই সুযোগ বরাদ্দ আছে, তাই না? আফসার ভাই, সবই বুঝি, সবই জানি, আমাকে কি কোচি বাচ্চা পাইছেন নাকি? মুখে বলে দিলেই তো হয় যে আফসার ভাই ম্যাডাম আমার দিল, আমার জান, আমার মনের মানুষ, তাকে ছাড়া এই মুহূর্তে কল্পনা করতে পারি না। সে আমার হৃদয়ের মাঝে ঘর করে আছে, আমার অন্তরে তার ছবি আঁকা। আমার ভালোবাসার সেই মানুষটি বর্ষা, বর্ষা, বর্ষা। ঠিক তখনই পেছনে ফিরে তাকিয়ে দেখলাম বাসের ভেতরে বর্ষা দাঁড়িয়ে আছে। আফসার ভাই একটু হচকিয়ে গেল, রীতিমতো ভয় পেয়ে চুপ করে আছে। তখন বর্ষা আফসার ভাইকে বলল, কি ব্যাপার মিস্টার আফসার, আমার নামে কি বলছিলেন? কিছু বললাম না ম্যাডাম, আসলে মানে এই মিস্টার অপূর্ব জানতে চাইছিল আপনি কই। মুখ ফসকে আমার নামটা বের হয়ে গেল, কেমনটা লাগে। এরপর বর্ষা আমার দিকে একটা রাগি লুক নিয়ে চেয়ে আছে। তারপর বর্ষা সবার সামনে ছিটে গিয়ে বসলো। অমনি আফসার ভাই আমার সিনাতে একটা ঘুষি মেরে বলল, ওই মিয়া, পিছনে ম্যাডাম দাঁড়িয়ে আছে, আমাকে বলবেন না? আজ বাজাইছিলেন তো আমার 12টা। আরে আমি কি জানতাম নাকি? আমি তো দেখি নাই ম্যাডামকে। আর আপনি মুখ ফসকে আমার নামটা কেন বললেন? আর কোনো নাম ছিল না? আরে মিস্টার অপূর্ব, আপনি হলেন ম্যাডামের খুব কাছের লোক, বলতে গেলে খুব ক্লোজ। সো আপনার নামে কিছু বললে ম্যাডাম কি রাগ করবে? তাই তো আপনার নামটা দিয়ে পাশ কাটিয়ে গেলাম। আরে সব জায়গায় প্রেমের সাহিত্য বলতে গেলে এরকম তো হবেই, তাই না? হৃদয় সাহিত্য পারা প্রেমের গাথামালা, যেখানে ফুল আছে সেখানে কাটা তো থাকবেই, তবে হৃদয় কে? থাক থাক থাক, খাগড়াছড়ি গিয়ে আপনার সাহিত্য শোনা যাবে। এখন প্লিজ একটু বসুন। বসলাম, দেখা যাক খাগড়াছড়িতে আবার কোন মুভি দেখতে হয়। মানে বাংলা মুভি আর কি। আমি হাসতে লাগলাম ওনার কথা শুনে। ঠিক 11টা 20 বাস খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমরা 38 জন কর্মচারী আর বর্ষা সহ মোট 39 জন ট্যুরে যাচ্ছি। বর্ষা সবার সামনে বসে আছে আর পিছনে কয়েকজন কর্মচারী হাততালি বাজে সবাই একতালে গান গাইছে। অবশ্য বর্ষার অনুমতি নিয়ে এসব হচ্ছে, অফিসের বস বলে কথা। হঠাৎ পিয়ন এসে আমাকে বলল বর্ষা নাকি আমাকে ডাকছে। সিট থেকে উঠতে আফসার ভাই জানালার দিকে তাকিয়ে তাকিয়ে বলল, জান জান, রাধা কৃষ্ণের প্রেমিলা না হয় আজকে বাসের মধ্যে দেখবো। আমি ওনার কথায় কান্না দিয়ে একটু হেসে চলে গেলাম বর্ষার কাছে। গিয়েই ওর পাশের সিটে বসলাম। গিয়ে ওকে দেখে তো আমি প্রায় অবাক, এত সুন্দর লাগছে আজ বর্ষাকে। একদম ডানা কাটা পরীর মতো, ঠিক কল্পনার মতো সেজে এসেছে একটা মেয়ে। আফসার ভাই ঠেলাঠেলিতে তখন ভালো করে খেয়াল করিনি ওকে। বর্ষার মুখটা কত মায়ে ভরা, একবার তাকালে যেন তাকিয়ে থাকতে মন চায়। হঠাৎ চুটকি বাজে বর্ষা বলল, এই যে মিস্টার, কি দেখছেন এভাবে? না কিছু না। 15 মিনিট লেট, তোর জন্য আজকে 15 মিনিট লেট করতে হলো বাসটাকে। অফিসে আমার কতটা ইনসাল্ট হয়েছে বুঝতে পেরেছিস? তুই কোনোদিন একটু সিরিয়াস হলি না, কোনো কাণ্ডজ্ঞান নেই। তোকে কতবার বলেছিলাম সময় মতো পৌঁছে যাবি। সরি ম্যাম। দেখ, একদম মুখটা গোমড়া করে থাকবি না। কি একটা ফেস নিয়ে জন্মেছিস, বেশিক্ষণ রাগ করে থাকতেই পারি না তোর প্রতি। কথাটা বলে মুখটা ঘুরিয়ে বাইরের দিকে তাকালো বর্ষা। আমি নিচে তাকিয়ে মুচকে আসছি ওর কথা শুনে। তারপর আবার বর্ষা আমাকে বলল, খেয়ে এসেছিস? জি খেয়েছি। মিথ্যে কথাটাও ভালো করে বলতে পারিস না। কখন আবার খেয়েছিস তুই? মিথ্যে বললাম কই? চুপ, তুই ঘুম থেকে উঠেছিস কয়টায়? আমি মেসেজ না পাঠালে তো তোর ঘুমই ভাঙতো না। আবার বলছে খেয়ে এসেছে।
কথাটা বলে ব্যাগের ভিতর থেকে একটা টিফিন বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, নে খেয়ে নে। কি এটা? আমার কলিজা, খুলে দেখতে পারছিস না তুই? টিফিন খুলে দেখি আমার জন্য ভুনা খিচুড়ি রান্না করে এনেছে বর্ষা। আমি বর্ষাকে বললাম, কিন্তু খাবো কি দিয়ে? খুব জোরে আমার হাতে একটা চামচ ধরিয়ে দিল, যেন রাগে ওর শরীর জ্বলেই যাচ্ছে। রাগলে মেয়েটাকে এত সুন্দর লাগে যে ওর সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে দেয়। তারপর চামচ দিয়ে খেতে যাবো, ঠিক তখনই বর্ষা জানালার দিকে তাকিয়ে আমাকে বলল, আমি তো আর সব সময় থাকবো না তোর খেয়াল রাখার জন্য। এবার একটু নিজের যত্নের ব্যাপারে সিরিয়াস হ। এমন খামখেয়ালিপনা জীবনযাপনের কতদিন? ওর মুখে এই কথা শুনে আমার হৃদয় কেমন যেন মেঘে ছুঁয়ে গেল। কথাটা শুনে মনটা বড্ড খারাপ হয়ে গেল। আমি খিচুড়িটা না খেয়ে রেখে দিলাম। তখনই বর্ষা আমাকে বলল, কি হলো, রেখে দিলি কেন? আর খাবো না। খাবো না মানে? মাত্র কয়েক চামচ খেলি, এর মধ্যেই পেট ভরে গেছে। কি হলো, খা। আমি কিছু না বলে সিট থেকে উঠে পড়লাম। তখনই আমি চলে আসতে যাব, পিছন ফিরে দেখি আফসার ভাই আমাদের পেছনের সিটে বসে আছে। কিন্তু উনি তো মাঝখানে সিটে ছিলেন, তাহলে পেছনের সিটে কি করে আসছেন? নিশ্চয়ই আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। আমি ওনাকে এড়িয়ে মাঝখানে সিটে এসে বসলাম। কিছুক্ষণ পর আফসার ভাই এসে আমার পাশে বসলো আর শুরু করে দিল ওনার বক বক। আরে সব বুঝি, এরকম হৃদয় বিদারক ঘটনা শুনলে কি পেটে ক্ষুধা থাকে? মুখে কি আর খাবার যায়? মানে? আরে ভাই, অপূর্ব এসব কথা মেয়েরা বলেই থাকে। মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফোটে না। এটা তো তোমার বুঝতে হবে, তাই না? এরকম মন খারাপ করে চলে? আপনি আড়ি পেতে আমাদের কথা শুনছিলেন? আমি আসলে তোমাদের ব্যাপারটা বুঝতে পারছিলাম না, তাই পিছনে গিয়ে তোমাদের কথাবার্তা শুনতে চাইছিলাম। সবই শুনলাম, বুঝলাম। একটা জিনিস বুঝতে পারলাম না, ম্যাডাম তোমাকে তুই করে বলছিল কেন? ছোটবেলা বন্ধু তো নাকি হঠাৎ ভালোবেসে ফেলছে, তাই না? ওরকম কিছু না। আফসার ভাই জানলার দিকে মুখ ফিরিয়ে আবার তার সাহিত্য শুরু করে দিলেন। হৃদয় জ্বলছে তোমার ভালোবাসার দহনে, আমি জ্বলবো পড়বো, জ্বলে পড়ে ছাই হয়ে যাব, তাতে কোনো আপত্তি নেই। শুধু তোমার ভালোবাসা দিও, তাতে আমি শিখতে হব প্রেমের মায়াজাল। যেতে ইচ্ছে করছে না, কিন্তু যদি না যাই তাহলে তো সবাই ভাববে তানার সাথে আমার কোনো সম্পর্ক আছে। সেই কারণে আমি ওর কথা মানছি না। আবার গিয়ে বসলাম ওর পাশে। ও আমার গালে হাত দিয়ে বলল, কি হলো, রাগ করেছিস আমার কথায়? ওর এই কোমল স্পর্শ আর এই মিষ্টি কথায় আমার যেন সমস্ত রাগ অভিমান হাওয়ায় মিশে গেছে। তবু মুখটা মলিন করে বললাম, না ম্যাম, আমি রাগ করবো কেন? রাগ করিনি। তবে খাওয়া শেষ না করে উঠে গেলি কেন? এমনিতেই খেতে ইচ্ছে করছিল না। খেতে ইচ্ছে করছিল না নাকি রাগ করেছিস সবই জানি। নে এবার হা কর। আমি একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। কি মায়া মায়া চোখগুলো তার। আমার চিন্তা চেতনায় ব্যাঘাত ঘটিয়ে বর্ষা বলল, কি হলো, তাকিয়ে আছিস কেন, হা কর। আমি হা করলাম। বর্ষা আমাকে খাইয়ে দিল। খাবার মুখে দিয়ে বলতে লাগলো, এই তো ভালো ছেলে, আর কথায় কথায় অভিমান করার স্বভাবটাও তোর এখনো গেল না। বর্ষা আরেক চামচ নিয়ে যে আমায় খাইয়ে দেবে, তখনই আফসার ভাই এসে এমন ভাবে ডাকাডাকি শুরু করলো যেন মহা পোলায় বেঁধে গিয়েছে। আফসার ভাই বলতে শুরু করলো, ম্যাডাম ম্যাডাম। বর্ষা তো প্রায় ভয় পেয়ে গিয়েছে, চামচটা হাত থেকে পড়ে গেল। বর্ষা রাগে কণ্ঠে আফসার ভাইকে বলল, মিস্টার আফসার, আপনার কোনো কমন সেন্স নেই? এইভাবে কেউ ভয় দেখায়? সরি ম্যাম, আসলে কি? আসলে কি? না ম্যাম, আমি আসলে আপনাকে বলতে চেয়েছিলাম ভেরি নাইস জুটি। মানে কি বলতে চাইছেন আপনি? মানে আবার কি ম্যাডাম? ভেরি নাইস জুটি খুব মানিয়েছে আপনাদের। মিস্টার আফসার, ভনিতা না করে যা বলার সোজাসুজি বলুন। না আসলে ম্যাম, আমি বলতে চাইছি যে আপনার আর মিস্টার অপূর্ব জুটিটা খুব নাইস, আপনাদের দুজনকে ভালো মানিয়েছে। আমি তো কথাটা শুনে আসমান থেকে পড়লাম। আফসার ভাই কি পাগল হয়ে গেল নাকি? বর্ষা সব বুঝতে পেরে বলল, মিস্টার আফসার, অপূর্ব আমার ফুফুর ছেলে, আমার কাজিন, আন্ডারস্ট্যান্ড? ও মাই গড, মামাতো বোনের সাথে প্রেম? কি কি বললেন আপনি? না ম্যাম, ম্যাম আমি আসলে বলতে চেয়েছিলাম, মানে আমি মিস্টার আফসার, আপনি একটু আগে কি বললেন আবার বলুন। ম্যাম আমি সরি, আসলে আমার মামাতো বোনের সাথে প্রেম ছিল। আমি ভেবেছিলাম আপনাদেরও ঠিক তাই।
আফসার ভাইয়ের কথা শুনে আমার জন্য লজ্জায় মাথা কাটা গেল। লোকটার মুখে কিছু আটকায় না, সব বিড়বিড় করে বলে দিচ্ছে। বর্ষা খুব রাগী কণ্ঠে মিস্টার আফসারকে বলে দিল, মিস্টার আফসার, আপনাকে যেন আর কোনো দিন এই সমস্ত আজে বাজে কথা বলতে না শুনি। যান, নিজের সিটে গিয়ে বসুন। জি ম্যাম। আফসার ভাই সিটে গিয়ে বসে পড়ল। তখনই বর্ষা আমায় বলল, দেখেছিস লোকটা কি বলে গেল? দেখেছি। আপনি যেভাবে আমায় খাইয়ে দিচ্ছেন, মিস্টার আফসার এর থেকে বেশি আর কি ভাবতে পারে বলুন? শোন, কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তুই বেশি পাকা পাকা কথা বলিস না। নে হা কর। বর্ষা আমায় খাইয়ে দিচ্ছে। এভাবে বাসের মধ্যে সারাদিন ওর সাথে গল্প করতে করতে কাটিয়ে দিলাম। সন্ধ্যার পর ঠিক 6:20 খাগড়াছড়ি একটি বড় হোটেলে গিয়ে বাসটা থামলো। সবাই লম্বা জার্নির কারণে অনেকটা টায়ার্ড, এখন রেস্ট নিতে হবে। তাই যে যার হোটেল রুমে গিয়ে বিশ্রাম নিতে চলে গেল। তবে আমার রুমটা একদম বর্ষার রুমের সাথে পড়লো। বর্ষা আমার রুমের চাবি আমার হাতে দিয়ে বলল, সারাদিন অনেক ধকল গেছে, এবার গিয়ে একটু বিশ্রাম নে। আচ্ছা, আপনিও কি একটু বিশ্রাম নিন। এরপর বর্ষা আর আমি যে যার রুমে চলে গেলাম। হঠাৎ করে বর্ষা নিজের রুমে চিৎকার করে উঠলো। চিৎকারের শব্দ পেয়ে আমি দৌড়ে রুমে চলে গেলাম। রুমে যেতে ও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। ওর এমন কাণ্ড দেখে আমি যেন আকাশ থেকে পড়লাম। এই প্রথম বর্ষা আমায় এত কাছ থেকে স্পর্শ করলো, আমি যেন স্বপ্নের মধ্যে আছি। খুব ইচ্ছে করছিল 2 হাত দিয়ে আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরি। ওর কপালে একটি ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলি, আমি তোমায় ভালোবাসি বর্ষা, খুব বেশি ভালোবাসি। আমি আমার স্বপ্নের মধ্যে ডুবে আছি, আর ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। এবার আমার খুব লজ্জা করছিল। স্বপ্নের ঘর থেকে বের হয়ে বললাম, আরে কি করছেন, কি ছাড়ুন, কি হচ্ছে এসব? কি হচ্ছে কি এসব? আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? কেন, তোকে কি জড়িয়ে ধরার অধিকারটুকু আমার নেই? এসব আজে বাজে কথা রাখুন তো। আগে বলুন, এভাবে চিৎকার করে উঠলেন কেন? বাথরুমে এই তেলাপোকাটা আমার দিকে দ্যাপ দ্যাপ করে তাকিয়েছিল। মানে আপনি চিৎকার করেছেন তেলাপোকা দেখে? আমার দিকে কিভাবে তাকিয়েছিল জানিস? বর্ষার মুখে কথাটা শুনে আমি একটা অট্টহাসি দিয়ে হাসতে লাগলাম। আমার জন্য হাসি থামছিল না। আমার হাসি দেখে বর্ষা বলল, এত হাসছিস কেন? হাসবো না তো কি করব? আপনি যেভাবে চিৎকার করেছেন আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলি? বাদ দিন, তা তেলাপোকার মনে হয় আপনাকে খুব পছন্দ হয়েছে, তাই ওভাবে হয়তো তাকিয়ে। এই চুপ! একটা পোকা থেকে কেউ এভাবে চিৎকার করে? তুই জানিস না তেলাপোকাকে আমি কত ভয় পাই। এতগুলো টাকা দিলাম হোটেল ম্যানেজারকে, আর সে কিনা আমাকে এই 3rd ক্লাস রুম দিল। 3rd ক্লাস রুম কোথায়? রুমটা তো ভালোই, খুব সুন্দর। 3rd ক্লাস নয় তো কি? কতগুলো তেলাপোকা ঘরের ভেতরে। আমি এক্ষুনি গিয়ে হোটেলের ম্যানেজারকে এতগুলো কথা শুনিয়ে আসবো। এই কথা বলে চলতে লাগলো, আর অমনি আমি ওর হাতটা ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলাম। ওর আর আমার মধ্যে মাত্র 4 আঙ্গুলের ফারাক। ও আমার এতটাই কাছে যে ওর নিঃশ্বাসটা আমার গলায় এসে পড়েছে। এর আগে কখনো এত কাছ থেকে দেখিনি। আমি যেন ওর নেশা আসক্ত হয়ে গিয়েছিলাম। ও আমার চোখের দিকে তাকিয়ে আছে, ওর চোখ যেন কিছু বলছে আমায়। এই মায়াভরা চোখগুলি। তারপর নিজেকে সামলে বর্ষাকে বললাম, সব ঘরে তো তেলাপোকা থাকে, এতে এত রাগ করার কি আছে? আমি যে ঘরে থাকবো সে ঘরে কোনো তেলাপোকা থাকতে পারবে না। কেন? তেলাপোকা কি আপনার আদেশ মেনে চলবে নাকি? অবশ্যই, আমার ঘর আমার মর্জি। সবসময় কি আপনার মর্জির মতোই সবকিছু হবে? একদম ঠিক বলছিস। এমন কেউ যদি আপনার জীবনে আসে যে আপনার মর্জির মতো কিছুই করবে না, তখন কি করবেন? তখন ওকে মেরে একেবারে খাটের সাথে বেঁধে রাখবো। বরকে পিটাবেন? ওমা, কথা না শুনলে পিটাবো না? আর ভালোবাসবেন না? আদর করবেন না? ওকে এত বেশি আদর করব যে অন্য মেয়ের দিকে ফিরেও তাকাবে না। তাই? একদম। আমি বর্ষার হাতটা তখন থেকেই ধরে আছি। ওর কোনো হদিস নেই, শুধু চেয়ে আছি দুজন দুজনের দিকে। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়লো। আমরা দুজন চমকে গিয়ে দুজন দুজনকে ছেড়ে দেই। ইয়েস, কামিং। ম্যাম, কিছু লাগবে? না, কিছু লাগবে না, তুমি এখন যেতে পারো। ওয়েটার চলে গেল। আমরা দুজনে খুব লজ্জায় পড়ে গেলাম। দুজনে এদিক ওদিক তাকাচ্ছি। আমি সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে বর্ষাকে বললাম, তাহলে ম্যাম আমি এখন আসি। ঠিক আছে, যা। আর শোন, রাতে খেয়ে ঘুমাস। জি ঠিক আছে, খেয়ে ঘুমাবো।
আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রাতে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিলাম। এক ঘুমে রাত পার করলাম। হঠাৎ কলিং বেলের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। দরজা খুলে দেখি বর্ষা একটা চন্দ্রমাখা হাসি নিয়ে আমাকে বলল, গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। কেমন ঘুম হয়েছে রাতে? খুব ভালো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, বাইরে যাব। কোথায়? আরে আশ্চর্য, এখানে কি তুই ঘুমাতে এসেছিস? ঘুরতে যাব সবাই মিলে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে আয়, আমি অপেক্ষা করছি। জি ম্যাম। কথাটা বলে বর্ষা চলে গেল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে গেলাম। গিয়ে দেখি পুরো টিম বাসে বসে আছে, মানে অফিসের সবাই। বর্ষার পাশের সিটটা খালি, সম্ভবত আমার জন্য রেখেছে। কিন্তু ওকে পাশ কাটিয়ে আমি মিস ফাইজার কাছে গিয়ে বসলাম। বর্ষা তো এই দৃশ্য দেখে তেলে বেগুনে জ্বলছে। অবশ্য ওকে একটু জেলাস ফিল করানোর জন্য আমি কাজটা করলাম। বুঝতে চাই যে আমার প্রতি ভালোবাসা কতটুকু। আমি মিস ফাইজার কাছে বসতেই আমাকে মিস ফাইজা বলল, হ্যালো মিস্টার অপূর্ব, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমি পরিষ্কার ভালো, তবে আপনাদের বিষয়টা একটু ঘোলাটে লাগছে। মানে? অফিসের সবাই তো একটা বিষয় নিয়ে খুব চর্চা করছে। কোন বিষয় বলুন তো? ম্যাডাম আর আপনার বিষয়টা। ম্যাডাম আর আপনার এতটা ঘনিষ্ঠতা সবার মনে কিছু না কিছু প্রশ্ন তৈরি করছে। সবার মনেরটা বাদ দিন, আপনার মনে কি প্রশ্ন সেটা বলুন। সেটা তো আপনি বলবেন। যেমন? ভালোবাসেন আমাদের ম্যাডামকে? একটু লজ্জা পেলাম কথাটা শুনে, তবুও লজ্জা মাখা মুখ নিয়ে মিস ফাইজাকে বললাম, হৃদয়কে প্রশ্ন করতে হবে। কেন? আপনার হৃদয় আর আপনি কি আলাদা? আলাদা নয়, তবে যাই বলি আর যাই করি আগে মনটাকে প্রশ্ন করি, তারপর সবকিছু। আপনার রসিক স্বভাবটা আমার পছন্দ হয়েছে। তাই নাকি? একদম। শুনলাম আফসার ভাই নাকি আপনাকে পছন্দ করে। মানে আফসার ভাই আজকাল আপনার দিকে একটু বেশি তাকাচ্ছে মনে হয়। কথাটা শুনে মিস ফাইজা একটু লজ্জাবোধ করলো। বুঝতে পারছি তারও কিছুটা দুর্বলতা আছে আফসার ভাইয়ের প্রতি। যাই হোক, আমি আর মিস ফাইজা পেছনে বসে হাসি ঠাট্টা করছি, আর বর্ষা কিছুক্ষণ পর পর আমাদের দিকে দেখছে। তবে আমাদের এই পুরো বিষয়টা লক্ষ্য করলেন আফসার ভাই। তিনি প্রথম থেকে আমাদের দিকে নজর রেখে চলেছে। হঠাৎ পিয়ন এসে বলল বর্ষা নাকি আমায় ডাকছে। আমি মিস ফাইজার কাছ থেকে উঠে গিয়ে বর্ষার পাশের সিটে গিয়ে বসলাম। সিটে বসতে বর্ষা আমাকে বলল, কিসের এত কথা তোর মিস ফাইজার সাথে? কই কিসের কথা? তাহলে এত হাসি ঠাট্টা কেন তোদের মাঝে? তোকে না বলেছি ওই মেয়েটার কাছ থেকে দূরে দূরে থাকবি? এই বলছিলাম কেমন আছেন, কি করছেন এসব। আমাকে কিন্তু টুপি পরাতে আসবি না, আমি কোনো কচি খুকি না, বুঝলি? সব বুঝি। কি বুঝবেন আপনি? শুধু তুই বুঝলি না। কিন্তু আমি ওর অভিমানটা ভাঙাতে গেলাম না। পাবলিক প্লেসে ওর সাথে এমনটা ঘনিষ্ঠ হওয়া বোধহয় ঠিক হবে না। আমি আর কথা না বাড়িয়ে চুপ হয়ে গেলাম। সারা পথ একটা কথা বলেনি। বাসটা হঠাৎ কোথাও থামলো। বাহ, খুব সুন্দর একটা জায়গা, চারদিকে পাহাড়, জঙ্গল, সবুজে সমারোহ। একটি মিষ্টি সকালে এরকম দৃশ্য দেখতে খুবই আনন্দের। সবাই বাস থেকে নেমে হাঁটতে লাগলাম। পাহাড়ের গা কেটে মাটি সিঁড়ি বানানো হয়েছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। বর্ষা ঠিক আমার সাথে গোমরা মুখ করে থাকবে, কথাও বলবে না, কিন্তু আমার থেকে অন্য কোথাও যাবেও না। আর বাকিরা সব আগে থেকে পেছন করে চলেছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে খুব সুন্দর খোলামেলা একটা জায়গা গিয়ে দাঁড়ালাম আমরা। সেখানে আছে বাঁশের বেড়া দিয়ে কারু কাজ করা খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টের মাঠে একটা বড় চাদর বিছানো হলো। সেই চাদরে আমাদের সবাইকে গোল করে বসতে বলা হলো। আমরা বসলাম। বর্ষা ঘুরে ফিরে সে আমার পাশেই বসলো। সবাই আমার দিকে তাকিয়ে আছে এবং নিজেদের মধ্যে কি যেন বলছে। অবশ্য আমার বুঝতে বাকি নেই সবার মাঝে কি নিয়ে আলোচনা হচ্ছে। ইয়াকুব স্যার আমাদের সবার জন্য নাস্তার ব্যবস্থা করতে গেলেন। এর মাঝে আফসার ভাই বলে উঠলো, আচ্ছা, আমরা কি এভাবে বসে থাকবো চুপ করে? কোনো বিনোদন, গান বাজনা, কবিতা, সাহিত্য এমন কিছু হয়ে যাক। মিস্টার আফসার, তাহলে পরিচালনার দায়িত্বটা আপনিই নিন। আমি? হ্যাঁ, আপনি পরিচালনা করুন। ম্যাডামের আদর্শ শিরোধার্য। তবে আমার একটি কথা আছে। কি কথা? পরিচালনার দায়িত্বটা যখন আপনি পেয়েছেন, তাহলে শুরুটাও আপনাকেই করতে হবে। যেমন? কিছু একটা দিয়ে শুরু করুন, যাতে আপনারটা দেখে আরেকজন শুরু করতে পারে। তাহলে ঠিক আছে, সাহিত্য দিয়ে আজকে জলসা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
এবার আফসার ভাই তার জনপ্রিয় সাহিত্য শুরু করে দিল। হৃদয় ক্ষত বিক্ষত করেছো তুমি তোমার ওই প্রেমে মাখা তীরে। তুমি জানো না তুমি জ্যোৎস্না, তোমাকে ভালোবাসার জন্য আমি কতটা ব্যাকুল আগ্রহে অপেক্ষা করছি। হৃদয়কে কষ্ট দিয়েছো তুমি অজ্ঞতার বেড়া জালে বন্দী হয়ে। তোমাকে মুক্ত করতে আমার এই ভালোবাসার জন্ম, তোমাকে ভালোবাসতে আমার এই প্রেমের উৎপত্তি। তোমাকে পাবো বলে তীব্র বাসনা জেগে উঠেছে হৃদয়ে। তোমাকে হারানোর বেদনা আমাকে ঘুরতে দেয় না। রাতে হৃদয়ের যন্ত্রণা তুমি বুঝবে একদিন, সেই প্রত্যাশায় আমার কষ্ট ভোগ করার কারণ। হে প্রিয়তমা, আমি তোমাকে ভালোবেসে আজ আমি বিনা রোগে রোগী হয়ে আছি। তোমাকে ভালোবেসে আমি হাবুডুবু খাচ্ছি কষ্টের সাগরে। হতাশা আমাকে স্পর্শ করতে পারেনি তোমার ওই চাঁদ মাখা মুখের হাসি দেখি বলে। কষ্ট আমায় ছুতে পায়নি তোমার দিগল কাজল মাখা চোখ রেখেছি বলে। আমি ভুলে গিয়েছি সব যন্ত্রণা তোমাকে পাওয়ার আনন্দে। আত্মহারা হয়ে গেছি তোমার ভালোবাসায়। হৃদয় প্রশান্তি দেওয়ার মতো এমন একটি কথা বলে দাও তুমি আমায়, যা শ্রুতি মধুর হয়ে আমার কানে বাজবে সারাক্ষণ। কষ্ট, যন্ত্রণা, দুঃখ, বেদনা সে তো মরিচিকার মতো উড়ে যাবে তোমার ভালোবাসার একটু স্পর্শ পেলে। তাহলে আর দেরি কেন? সেই স্পর্শ আমায় দাও হে প্রিয়তমা। আমি তোমার সেই পবিত্র ছোঁয়া পেতে অধীর আগ্রহে অপেক্ষা করব আদি অনন্ত অনাদিনকাল পর্যন্ত। শেষ করতেই সবাই হাততালি বাজিয়ে আফসার ভাইয়ের সাহিত্যকে বরণ করে নিল। হঠাৎ করে মিস ফাইজা আফসার ভাইকে বলে উঠল, মিস্টার আফসার, আপনি যে এত ভালো সাহিত্য জানেন আগে কিন্তু জানতাম না। খুব সুন্দর হয়েছে। কি হবে সাহিত্য দিয়ে যদি মনে মানুষকেই শোনাতে না পারি? তা কে আপনার মনে মানুষ আফসার ভাই? আমার কথা বাদ দিন অপূর্ব ভাই, আপনার মনে মানুষকে সেটা বলুন। আমার আবার মনের মানুষ? কেন, আপনার কোনো মনে মানুষ নেই? কই না তো। এরপর আফসার ভাই সবার সামনে যে বিস্ফোরকমূলক কথাটা বলল, রীতিমতো যে বিস্ফোরণ ঘটালো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আফসার ভাই বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই মতো যিনি বললেন যে আমার কোনো মনে মানুষ নেই, তিনি একটি ডাহা মিথ্যা কথা বললেন। আসলে তার মনে মানুষ আছে, কিন্তু তিনি প্রকাশ করতে চান না। তবে আমরা সবাই ওনার মুখ থেকে শুনবো কে সেই মনে মানুষ। আমি আফসার ভাইয়ের অ্যানাউন্সমেন্ট শুনে যেন আসমান থেকে বললাম, এটা কি কথা বলে দিলেন উনি? এরকম কথা বলবেন সবার সামনে আমি কল্পনা করতেও পারিনি। আমি অবাক হয়ে তার কথাগুলো ভাবতেছি। হঠাৎ আফসার ভাই আমার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে বলতে শুরু করলো, কি হলো অপূর্ব ভাই বলুন। সবাই আমাকে ঘিরে ধরলো আমার মনে মানুষের নাম কি তা জানতে। হঠাৎ বর্ষা উঠে দাঁড়ালো আর বেশ রাগী লোক নিয়ে আফসার ভাইকে বলল, মিস্টার আফসার, কারো ব্যক্তিগত পার্সোনাল বিষয়ে জোর করে জানতে চাওয়াটা কিন্তু আমি ঠিক ভালো নজরে দেখছি না। ম্যাম প্লিজ, এই মুহূর্তে আমি এই টিমের পরিচালক। যেহেতু আপনি নিজে এই দায়িত্ব আপনাকে অপনয়ন করেছেন, অফকোর্স আপনি আমাদের অফিসের বস। কিন্তু সেটা অফিসে, যেহেতু আমি পরিচালকের দায়িত্ব পেয়েছি সেহেতু আপনি এখন আমার আন্ডারে চলে গেছেন। তাই আমি যা বলবো এখানে তাই হবে, অন্য কেউ বললে সেটা গ্রহণযোগ্য হবে না। বর্ষা বেশ লজ্জা পেল আফসার ভাইয়ের কথা শুনে। তাই আর কথা না বাড়িয়ে বসে বলল, আফসার ভাইয়ের কলেজে আছে বলতে হবে, কারণ অফিসের বসের মুখের উপর এত বড় কথা বলে দিতেও সাহসের প্রয়োজন। তবে এত বড় সাহস আমার ক্ষেত্রে প্রয়োগ না করলেও পারতো। এখন এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বর্ষা যে আমায় বাঁচাবে তারও কোনো উপায় নেই, কারণ বর্ষার ক্ষমতা কতটুকু তা তো একটু আগে দেখে নিলাম। আফসার ভাইয়ের ট্যালেন্ট আছে বলতে হবে। কার্পেট থেকে কিভাবে কথা বের করতে হয় সে কৌশলটা সে খুব ভালো করে জানে। যাই হোক, এখন সবাই আমাকে ঘিরে ধরেছে, এখন মিথ্যা কথা বলার পার কোনো উপায় নেই। হঠাৎ আফসার ভাই বলে উঠলো, প্লিজ সবাই একটু শান্ত হন। অপূর্ব ভাই অবশ্যই আমাদেরকে সেই মেয়েটির সম্পর্কে বলবে, তবে যেহেতু আমার মাধ্যমে এই জলসাটা একটি সাহিত্যের মঞ্চে পরিণত হয়েছে, সেহেতু অপূর্ব ভাই কিভাবে সেই মেয়েটির বর্ণনা দেবে আমাদের কাছে সেটা তার উপর ছেড়ে দিলাম। এখন তিনি আমাদেরকে সেই মেয়েটি সম্পর্কে সাহিত্যের আকারে তার পরিচয় দিবেন। অপূর্ব ভাই প্লিজ স্টার্ট, শুরু করে দিন। মনে মনে ভাবছি, বর্ষা ভুল মানুষকে পরিচালকের দায়িত্ব দেয়নি তো? জলসা কিভাবে জমাতে হয় সে তো আফসার ভাইয়ের কাছ থেকে শিখবে। যাই হোক, আফসার ভাই আমাকে একটা সুযোগ দিল আর কি। আমার মনের মানুষটির নাম না প্রকাশ করার জন্য তার বিনিময় সাহিত্যের আকারে আমার প্রিয় মানুষটির সৌন্দর্যের বর্ণনা দিতে হবে সবার কাছে। যাই হোক, পুরো সাহিত্য চর্চার অভিজ্ঞতা যেহেতু আছে, তাই সুযোগ সবাইকে আমার সাহিত্যের প্রতিভাটা দেখানোর। হঠাৎ করে আফসার ভাই বলে উঠলো, কি হলো অপূর্ব ভাই, কি এত ভাবছেন, শুরু করুন। তারপর আমি বলতে শুরু করলাম, সৌন্দর্য তার সৌন্দর্যের কাছে হার মানবে, তার দিকে একটিবার তাকালে চোখ ফেরানো দেয়। নিবিড় মায়াবী, এমনই সে রূপসী মায়াবিনী,
তার রূপের মায়া না যেন কতজনকে ঘায়েল করেছে এ পর্যন্ত। তা এখন ইতিহাস। প্রেমে পড়াটা বাধ্যতামূলক যদি একটিবার তার পবিত্র চেহারা দেখে কেউ। তার চোখগুলো যেন হরিণের চোখের মতোই, তাই বারবার আমি প্রেমে পড়েছি ওই চোখের মায়ে। সে চোখের নিচে কাজলের একটি স্পর্শ যেন বাড়িয়েছে তার সৌন্দর্য হাজার গুণে। তার মেঘকাল চুলে যেন আমাকে বারবার মুগ্ধ করে তুলেছে। তাই তো কাজল মাখা ওই দ্বিগল চোখে প্রেমে পড়েছি বারবার। আমার এতটাই পছন্দের সেই চোখগুলো, তার হাতের স্পর্শ যেদিন পেয়েছি সেদিন অনুভব করেছি তার কোমলতা। তাই তো বারবার তার প্রেমে পড়েছি আমি। তাকে ছাড়া আমি আমার জীবনে শূন্য, তাকে পেলে আমার জীবন পরিপূর্ণ। তার হাসি মাখা ওই চন্দ্র মুখটা না ভোলার মতো। হারিয়ে ফেলি দুঃখ, হারিয়ে ফেলি কষ্ট যন্ত্রণা যখন তার চন্দ্র মাখা ওই হাসি মুখটা দেখি। এমনই সৌন্দর্যের অধিকারিণী সে। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য তার মাঝে প্রবাহিত।